2068 সালের মধ্যে পৃথিবীর জলবায়ু বা ক্লাইমেট এতটাই প্রাণঘাতী হয়ে উঠবে যে মানবজাতি বিলুপ্তির একদম শেষ প্রান্তে পৌঁছে যাবে। রেকর্ড পরিমাণ গরমের কারণে বিশ্বজুড়ে দাবানল ছড়িয়ে পড়ছে। পৃথিবী এক ভয়ানক গতিতে পরিবর্তন হচ্ছে। একবিংশ শতাব্দীর শুরু থেকেই পরিবেশ এত দ্রুত খারাপ হচ্ছে যে একে আর উপেক্ষা করা অসম্ভব। নদীর পানিতে অবাধে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য মিশছে। বাতাসে কোনো লিমিট ছাড়াই বিষাক্ত গ্যাস ছাড়া হচ্ছে। যেখানে একসময় ঘন জঙ্গল ছিল সেখানে এখন আবর্জনার পাহাড়। তবুও মানুষ এই বিপদের ব্যাপারে উদাসীন। বছর পেরিয়ে যায়। 2037 সালের মধ্যে পৃথিবীটা আর চেনা যায় না। গড় তাপমাত্রা মাত্র 1.5 ডিগ্রি বেড়েছে। সংখ্যাটা ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব ধ্বংসাত্মক। মেরু অঞ্চলের বরফ বা আইস ক্যাপগুলো অভাবনীয় হারে গলছে। সমুদ্রের পানির স্তর বাড়ছে। পানি ইতিমধ্যেই পৃথিবীর 20% স্থলভাগ গ্রাস করে নিয়েছে। পুরো অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। উপকূলীয় শহরগুলো আধুনিক যুগের অ্যাটলান্টিসে পরিণত হচ্ছে। বনের পর বন দাবানলে পুড়ছে। দিন রাত বিরামহীন। প্রতিদিন কোনো না কোনো প্রজাতি হারিয়ে যাচ্ছে। একে একে তারা বিলুপ্ত বা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, আর মানুষ সেটা খেয়ালও করছে না। এমনই এক বিষাদগ্রস্ত দিনে ইসরায়েল জাতিসংঘের আরেকটি ক্লাইমেট সামিট হোস্ট করে। ইভেন্টটি সময়মতো শুরু হয়। স্টেজে এক মহিলার হলোগ্রাম ভেসে ওঠে এবং দর্শকদের উদ্দেশ্যে এক আবেগঘন ভাষণ দেয়। সে একটি সহজ প্রশ্ন করে, শেষ কবে আপনারা একটা পরিষ্কার নীল আকাশ দেখেছেন? সে 2015 সালের কথা মনে করিয়ে দেয়, যেই বছর তার জন্ম হয়েছিল। তখন বিজ্ঞানীরা সারা বিশ্বকে সতর্ক করেছিলেন। তারা পরিষ্কারভাবে বলেছিলেন, যদি গড় তাপমাত্রা 2 ডিগ্রি বাড়ে তবে বিশ্বকে বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হতে হবে। কিন্তু লোভী কর্পোরেশনগুলো শুধুমাত্র লাভের কথা চিন্তা করে সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিল। তারা পৃথিবী দূষিত করতে থাকে, প্রকৃতি ধ্বংস করে এবং এর সম্পদ শেষ করে ফেলে। আর এখন সেই অদূরদর্শিতার মূল্য চোকাতে হচ্ছে মানব জাতিকে। মহিলাটি হলে উপস্থিত ডেলিগেটদের মানব প্রজাতির টিকে থাকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানায়। তার কথাগুলো সবার মনে নাড়া দেয়। বিশ্বজুড়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। প্রোটেস্ট এবং বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন দেশের নাগরিকরা তাদের সরকারের কাছে ফাঁকা প্রতিশ্রুতির বদলে সত্যিকারের পদক্ষেপ দাবি করে। কিন্তু কনফারেন্স হলের ভেতরে পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। ডেলিগেটরা বর্তমান সংকট নিয়েই খুব ব্যস্ত। দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা ভাবার সময় তাদের নেই। বছরের পর বছর অস্বাভাবিক তাপমাত্রার কারণে বিশ্বের 2/3 দেশে খরা দেখা দিয়েছে। তাপমাত্রা 2 ডিগ্রি বাড়ল নাকি 10 ডিগ্রি, তাতে কিছু যায় আসে না যদি আপনার কাছে পানি না থাকে। কোটি কোটি মানুষ বিশুদ্ধ খাবার পানি পাচ্ছে না। ফসলে সেচ দেওয়ার পানির কথা তো বাদই দিন। অনেকের জন্য একমাত্র উপায় হলো উন্নত জীবনের আশায় ইউরোপীয় দেশগুলোতে পালিয়ে যাওয়া। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন শারীরিকভাবে এত বিপুল সংখ্যক শরণার্থী বা রিফিউজি জায়গা দিতে অক্ষম। তখন আলজেরিয়ার ডেলিগেট ওমর হাদাদ কথা বলে। তার দেশও সম্পদের অভাবে ভুগছে, কিন্তু সে জোর দিয়ে বলে যে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। মিটিংটা একটা উত্তপ্ত তর্কে পরিণত হয়। বিভিন্ন দেশের ডেলিগেটরা একে অপরের সাথে তর্কে জড়িয়ে পড়ে, কোনো সমঝোতায় পৌঁছাতে পারে না। তখন ওমর এক অপ্রত্যাশিত সমাধানের প্রস্তাব দেয়। সে আলফা কর্পোরেশনের দিকে ইঙ্গিত করে। তারা তাদের ডিস্যালিনেশন টেকনোলজি, লবণাক্ত পানি সুপেয় করার প্রযুক্তি ফ্রিতে দিতে পারে, যা সুপেয় পানির অভাব চিরতরে দূর করবে। এই প্রস্তাবে রুমের সবাই চমকে যায়। ডেলিগেটরা একে অপরের দিকে অবাক হয়ে তাকায়। কেউ বিশ্বাস করে না যে বিশ্বের সবচেয়ে বড় প্রাইভেট কোম্পানি এমন উদারতা দেখাবে। কিন্তু ওমর মনে করিয়ে দেয় যে খরা রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে, আর আলফার এতে কোনো লাভ নেই। প্যালেস্টাইনের ডেলিগেটও তার কথায় সায় দেয়, সতর্ক করে যে বিপর্যয় তার দেশ এবং ইসরায়েলের মধ্যে সংঘাত আবার উস্কে দিতে পারে। ফ্রেঞ্চ ডেলিগেট এটাকে হুমকি হিসেবে নিলেও ওমর বারবার বলে তাদের শুধু পানি দরকার। ফ্রেঞ্চ মহিলা পাল্টা যুক্তি দেয় যে আলফা কিছুই ফ্রিতে দেবে না, তারা বিনিময়ে কিছু চাইবে। হঠাৎ ওমর একটা জরুরি ফোন পায় এবং হল থেকে বেরিয়ে যায়।
দৃশ্যটি নর্থ আমেরিকার একটি জ্বলন্ত জঙ্গলে চলে যায়। ওমরের স্ত্রী রেবেকা, যে 8 মাসের গর্ভবতী, এবং তার কলিগ গাছের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। তারা পাখির অ্যাক্টিভিটি মনিটর করতে এসেছিল, কিন্তু বাতাসের দিক হঠাৎ বদলে যাওয়ায় দূরের দাবানল সরাসরি তাদের দিকে চলে আসে। ভাগ্যক্রমে তাদের ফোনের জিপিএস তখনও কাজ করছিল এবং শীঘ্রই একটি রেস্কিউ হেলিকপ্টার এসে তাদের সেই আগুনের নরক থেকে তুলে নিয়ে যায়। হাসপাতালে রেবেকার কলিগ তাকে জিজ্ঞেস করে সে কি ওয়াইল্ড লাইফ অর্গানাইজেশনের সেই সাহসী নতুন উদ্যোগে যোগ দেবে যার নাম ম্যানেজারি 316। এই প্রজেক্টের লক্ষ্য হল আগামী দশকগুলোতে বিভিন্ন প্রজাতির জেনেটিক মেটেরিয়াল সংগ্রহ করা এবং পৃথিবীর জলবায়ু ঠিক হলে বিলুপ্ত প্রাণীদের ফিরিয়ে আনা। তার কলিগ সন্দিহান। এই প্রজেক্টটি মূলত হার মেনে নেওয়ার মতো, এমন এক ভবিষ্যতের ওপর ভরসা করা যা হয়তো কখনোই আসবে না। রেবেকা বিশ্বাস করে যে নাই মামার চেয়ে কানা মামা ভালো এবং আশাবাদী থাকার চেষ্টা করে, কিন্তু তার কলিগ গম্ভীরভাবে বলে যে এই হারে চললে শিগগিরই হয়তো মানুষকে ফিরিয়ে আনার কথা ভাবতে হবে। শেষটা তাদের ভাবনার চেয়েও দ্রুত আসছে। রেবেকার অবস্থার কথা জেনে ওমর কনফারেন্স ছেড়ে তৎক্ষণাৎ তার স্ত্রীর কাছে ছুটে যায়। সে তার ভোটিং পাওয়ার প্যালেস্টাইন ডেলিগেটকে দিয়ে যায়, এই আশায় যে সে সঠিক সিদ্ধান্ত নেবে এবং খরা সংকটের আসল সমাধানের পক্ষে ভোট দেবে। হঠাৎ হলের দরজার বাইরে হট্টগোল শুরু হয়। মুখোশ পরা এক লোক রুমে ঢুকে চিৎকার করে বলে যে আলফা কর্পোরেশনই গ্রহের আসল শত্রু। সিকিউরিটি তাকে থামাতে গেলে সে তার অভিযোগ জানাতেই থাকে। এদিকে লন্ডনে আলফার সিইও নিক বিল্টন বিলাসবহুল জীবন কাটাচ্ছে। সে তার বিশাল ম্যানশনের সুইমিং পুলে আয়েশ করছে। দেওয়াল থেকে একটি যান্ত্রিক নারীকণ্ঠ ভেসে আসে। এটি একটি এআই অ্যাসিস্ট্যান্ট যা তাকে সাম্প্রতিক খবর জানাচ্ছে। ভয়েসটি সতর্ক করে যে কোম্পানি যদি অভাবী দেশগুলোকে তাদের পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি দান করে তবে $2.7 বিলিয়ন বেশি লোকসান হবে। বিল্টন এতে মোটেও পাত্তা দেয় না, বরং তার নজর আর্কটিকের দিকে। সেখানেই সে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ক্যাসিনো বানাতে চায়। তার যুক্তি সহজ, বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ার সাথে সাথে নর্থ পোল শীঘ্রই পৃথিবীর শেষ স্বর্গে পরিণত হবে। ধনী ট্যুরিস্টরা সেখানে ভিড় করবে অসহ্য গরম থেকে বাঁচতে। শীঘ্রই তার লিগ্যাল অ্যাডভাইজার প্রবেশ করে। সে প্রজেক্টটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। আর্কটিকে ক্যাসিনো বানানো সহজ নয়। সেখানে খনিজ উত্তোলনের অধিকার জাতিসংঘের। কোনো দেশ বা কোম্পানি একা সেই অঞ্চলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। বিল্টন তাকে আবার উপেক্ষা করে। আসলে তার ক্যাসিনোর দরকার নেই, এটা শুধুই একটা কভার বা আড়াল। তার আসল লক্ষ্য আর্কটিকের বরফের নিচে লুকানো দামি খনিজ ভাণ্ডার। বিশ্বজুড়ে দাবানল বিরল ধাতু বা রেয়ার মেটালের দাম আকাশচুম্বী করে দিয়েছে। নিকেল, কপার এবং কোবাল্ট এখন নতুন সোনায় পরিণত হয়েছে। জাতিসংঘের ভবনের বাইরে বিশাল ভিড় জমেছে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ প্রোটেস্ট করছে। আজ সামিটের শেষ দিন এবং সবাই আশা করছে বিল্টনের কাছ থেকে পরিবেশ নিয়ে কোনো সলিড প্ল্যান শোনার। নাগরিকরা পানি সংকট নিয়ে চিন্তিত। তারা ভয় পাচ্ছে যে লোভী পুঁজিপতিরা নিরাপদ তাপমাত্রার সীমা আরও বাড়িয়ে দেওয়ার উপায় খুঁজে বের করবে। ঠিক সেই মুহূর্তে বিল্টনের গাড়িবহর এসে পৌঁছায়। তার আইনজীবী খুশির খবর নিয়ে ছুটে আসে। সব পক্ষ তাদের প্রস্তাবে রাজি হয়েছে। আলফা এখন আর্কটিকে খনিজ উত্তোলনের অধিকার পেয়েছে। বিনিময়ে কোম্পানি তাদের পানি বিশুদ্ধকরণ পেটেন্ট এবং কিছু বাড়তি সুবিধা দেবে। কিন্তু হঠাৎ সেই মুখোশ পরা লোকটা, কনফারেন্স রুমের সেই প্রোটেস্টার, গাড়িবহরের সামনে চলে আসে। সে নিজের গায়ে পেট্রোল ঢেলে লাইটার বের করে। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। লোকটা জীবন্ত মশালে পরিণত হয়। সে আশা করেছিল তার আত্মত্যাগ কারো বিবেক জাগিয়ে তুলবে এবং ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সত্যের মুখোমুখি করবে। কিন্তু তার আত্মত্যাগ বৃথা যায়। কিছুই বদলায় না এবং পৃথিবী ধ্বংসের কিনারে এগিয়ে যেতে থাকে। পরের দিন সকালে বিল্টন স্টেজে উঠে ডেলিগেট এবং ক্যামেরার সামনে সাজানো গোছানো ভাষণ দেয়। সে ঘোষণা করে যে আলফা তাদের সি ওয়াটার ডিস্যালিনেশন টেকনোলজি অভাবী সব দেশকে ফ্রিতে দেবে। তাছাড়া আলফা গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তেল আবিব অ্যাকর্ডে যোগ দেবে। কোম্পানি প্রতিশ্রুতি দেয় যে গড় তাপমাত্রা 2.3 ডিগ্রির উপরে না ওঠার জন্য তারা সব কিছু করবে। বাইরের প্রোটেস্টররা
তাদের রাগ সংবরণ করতে পারছিল না। গ্রহ ধ্বংস করা চলতে পারে না, এমনকি 1 ডিগ্রি তাপমাত্রাও গুরুত্বপূর্ণ। কিন্তু এটাই ছিল সামিটের সমঝোতা। ডেলিগেটরা সহজেই আর্কটিক খনিজ উত্তোলনের অধিকার তুলে দেয়। বিনিময়ে ডিস্যালিনেশন টেকনোলজি পাওয়ার ফলে তারা এখন তাদের জনগণকে অগ্রগতির রিপোর্ট দিতে পারবে। ওমর অবশেষে রেবেকার সাথে দেখা করে, কিন্তু মানসিক চাপ, শারীরিক ধকল এবং ঘন ধোঁয়া তাদের উপর প্রভাব ফেলেছে। বাচ্চা জন্ম নেওয়াটা স্মুথ ছিল, কিন্তু তাদের শিশুর জন্মগত হার্টের সমস্যা ধরা পড়ে। বাবা তাকে পজিটিভ থাকতে বলে, হয়তো ভবিষ্যতে প্রযুক্তি এত উন্নত হবে যে এই সমস্যাগুলো ছোট মনে হবে। আরেকটা ফোন তাদের বাধা দেয়। এবার প্যালেস্টাইন থেকে ওমরের কলিগ। সে স্বীকার করে যে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তাপমাত্রার সীমা বাড়াতে রাজি হয়ে সে বর্তমানের জন্য ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে। এদিকে আর্কটিকের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই বিল্টন প্রজেক্টের প্রাথমিক প্ল্যান এক লোভী ডেভেলপারের হাতে তুলে দেয়। ডেভেলপার সাথে সাথে গবেষণার প্রস্তুতি শুরু করে। তার অ্যাসিস্ট্যান্ট দ্রুত কনস্ট্রাকশন প্ল্যান তৈরি করে, কিন্তু সতর্ক করে আর্কটিকে কাজ শুরু করলে বরফ গলা ত্বরান্বিত হবে, সমুদ্রের স্তর দ্রুত বাড়বে এবং জনগণ ক্ষেপে যাবে। ডেভেলপার এতে বিচলিত হয় না। সে নিষ্ঠুরভাবে যুক্তি দেয় যে সমুদ্রের স্তর বাড়লে উপকূলীয় বিল্ডিং আপগ্রেড করার আরও কন্ট্রাক্ট পাওয়া যাবে, আর আসল বিপর্যয় দেখার জন্য সে হয়তো বেঁচেও থাকবে না। এরপর তারা জমি জরিপ করতে আর্কটিকে উড়ে যায়। ডেভেলপার পোলার বিয়ার বা মেরু ভাল্লুক শিকার করার স্বপ্ন দেখে। তার পার্টনার আগ্রহের সাথে আইডিয়া যোগ করে। ভবিষ্যতের ক্যাসিনোতে ধনী ক্লায়েন্টদের জন্য হান্টিং ট্যুর রাখা যেতে পারে। তাদের অ্যাসিস্ট্যান্ট তাদের এই ফ্যান্টাসি ভেঙে দেয়। পোলার বিয়ার বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। আর্কটিকে এখন শুধু সিন্ধুঘটক বা ওয়ালরাস অবশিষ্ট আছে। তারা সাইটে পৌঁছায়। দৃশ্যটি চমকে দেওয়ার মতো। আর্কটিক এখন আর বিশাল হিমবাহে ঢাকা নেই। আশেপাশে সমুদ্রে শুধু ভাসমান বরফের টুকরো দেখা যাচ্ছে। ট্যুরিস্টরা হালকা পোশাকে অবাধে ঘুরে বেড়াচ্ছে। কোনো ভারী জ্যাকেটের প্রয়োজন নেই। কিন্তু ডেভেলপার শীঘ্রই অস্বাভাবিক কিছু লক্ষ্য করে। কনস্ট্রাকশন এরিয়া জুড়ে বিরল ধাতুর আকরিক ছড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে মূল্যবান উপাদানের ঘনত্ব অত্যন্ত বেশি। সে সাথে সাথে পরিস্থিতি বুঝতে পারে। ক্যাসিনো কখনোই তৈরি হবে না। প্রথমে সব খনিজ তুলে নিতে হবে। বিল্টন তাকে ফাঁদে ফেলেছে। আলফার জন্য এটা জয়, আর ডেভেলপারের জন্য বিপর্যয়। সে যখন তার পরবর্তী পদক্ষেপ ভাবছিল, তখন পানি থেকে একটা ছোট সিল মাথা বের করে। ডেভেলপার হাত নাড়ায়, আফসোস করে যে সে রাইফেল আনেনি। হঠাৎ তার পেছনে একটা শব্দে সে ঘুরে দাঁড়ায়। একটা বিশাল মাদি ওয়ালরাস বা সিন্ধুঘটক উঠে আসে। তারপর আর্কটিকের নিস্তব্ধতা ভেঙে এক হাড়হিম করা চিৎকার শোনা যায়। ওয়ালরাসটি ডেভেলপারকে আক্রমণ করে এবং সে সাথে সাথেই মারা যায়। 2046 সাল। পৃথিবীর পরিবেশগত সমস্যা আরও খারাপ হয়েছে। গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার বা গড় তাপমাত্রা ইতিমধ্যে 1.8 ডিগ্রি বেড়েছে। সব জায়গায় বাতাসে হলুদ ধোঁয়াশা। সমুদ্রের স্তর এত বেড়েছে যে বিস্তীর্ণ স্থলভাগ পানি নিচে তলিয়ে গেছে। অনেক মানুষ এখন আংশিক ডুবে থাকা শহরে বাস করে। কিন্তু এটা সবচেয়ে খারাপ অংশও নয়। গ্রহের 95% প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। রেবেকা এখন একটি প্রাণী সুরক্ষা সংস্থায় কাজ করে। বিভিন্ন প্রজাতির ওপর ডেটা সংগ্রহ এবং গবেষণা চালিয়ে যাচ্ছে। তার বর্তমান ফোকাস প্রায় বিলুপ্ত হামব্যাক তিমি। গত মাসের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে মাত্র 4টি তিমি অবশিষ্ট আছে। হঠাৎ এক কলিগ ভয়ঙ্কর খবর নিয়ে আসে। কলম্বিয়াতে সম্প্রতি 3টি হামব্যাক তিমি তীরে ভেসে উঠেছে। রেবেকা গভীর দুঃখ এবং অসহায়ত্ব অনুভব করে। তিমির প্রধান খাদ্য ক্রিল গত বছরই বিলুপ্ত হয়ে গেছে। ফুড চেইন ভেঙে পড়ছে এবং মানুষ তা থামাতে পারছে না। দৃঢ়প্রতিজ্ঞ রেবেকা সিদ্ধান্ত নেয় শেষ বেঁচে থাকা তিমিটিকে দেখতে যাবে। এটি একটি ফিমেল বা মাদি তিমি, যাকে বেশ কয়েকদিন ধরে দেখা যায়নি। তবে প্রথমে সে তার ছেলে এজরাকে স্কুলে পাঠায়। দুঃখের বিষয়, তার বাবা ওমর বেঁচে নেই। অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের একটিতে সে প্রাণ হারিয়েছে। ছেলেটির বুকে একটি গোল বাটন লাগানো, যা তার হার্টের অবস্থা মনিটর করে এবং প্রতিনিয়ত তার স্বাস্থ্য চেক করে। সব কাজ শেষ করে রেবেকা বিল্ডিং থেকে বেরিয়ে তার ফ্লাইং কারে ওঠে এবং গন্তব্য ঠিক করে
মালাগার রিসার্চ বেস। ওরার সময় সে চারপাশটা দেখে। সব জায়গায় আকাশটা অবিরাম দাবানলের কারণে বাদামি আর হলুদ হয়ে আছে। স্কুলে বাচ্চারা বিলুপ্ত প্রাণীদের হলোগ্রাম নিয়ে পড়াশোনা করছে। এজরা জোর দিয়ে বলে যে তার মা তাকে আসল বাঘ দেখিয়েছে, কিন্তু অন্য বাচ্চারা হাসে। তারা নিশ্চিত যে ডাইনোসরের সাথেই বাঘ বিলুপ্ত হয়ে গেছে। এজরা দৃঢ়ভাবে দাবি করে যে তার মা একদম শেষ কিছু প্রাণীর সাথে কাজ করে, কিন্তু এক সহপাঠী তাকে শান্ত হতে বলে। অসুস্থতার কারণে তার বেশি উত্তেজিত হওয়া বারণ। এদিকে রেবেকা বেশে পৌঁছায়। সে লিফট দিয়ে মনিটরিং রুমে যায়, যেখান থেকে সমুদ্র দেখা যায় এবং সোনার ইকুইপমেন্ট চালু করে। তিমির বিশেষ যোগাযোগের ফ্রিকোয়েন্সি সমুদ্রের গভীরে ছড়িয়ে পড়ে। যদি শেষ হামব্যাক তিমিটি কাছাকাছি থাকে তবে সে সিগন্যাল শুনে আসবে। কিছু টানটান মুহূর্তের পর অবশেষে রেবেকা তিমির কাছ থেকে সাড়া পায়। শিগগিরই তার সামনে একটি বিশাল প্রাণী ভেসে ওঠে। শেষ হামব্যাক তিমিটি এসেছে। রেবেকা তার উত্তেজনা লুকাতে পারে না। সে দ্রুত অডিও কনভার্সন প্রোগ্রাম চালু করে যাতে তিমির সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়। তিমিটি পরিচিত শব্দ চিনতে পেরে কৌতূহলী হয়। রেবেকা কিভাবে তার নিজের শব্দ নকল করতে পারছে। হামব্যাক তিমিরা সামুদ্রিক প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, যাদের কমিউনিকেশন সিস্টেম অত্যন্ত জটিল। মাদি তিমিটি হয়তো নিজের মৃত্যু টের পাচ্ছে। তার শেষ ইচ্ছা মা হওয়া। রেবেকা ট্রান্সলেশন প্রোগ্রামের সঠিক শব্দ খুঁজতে হিমশিম খায়। সে দুঃখের সাথে তিমিকে সত্যটা জানায়। সে তার প্রজাতির শেষ প্রাণী। কিন্তু তিমিটি তাকে অবাক করে দেয়। মাদি তিমি বলে যে সে সম্প্রতি তার প্রজাতির অন্য একটি তিমির ডাক শুনেছে। লেজের এক বিশাল ঝাপটায় সে দূরের দিকে সাঁতরে চলে যায়। রেবেকা সাথে সাথে তার ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ করে শেষ বেঁচে থাকা তিমিদের খাবার দেওয়ার জন্য তাদের রাজি করানোর চেষ্টা করে। এটি সহজ সিদ্ধান্ত নয়। একটি হামব্যাক তিমি প্রতিদিন ১৩০০ কেজির বেশি খাবার খায়। আর্থিক চাপের বাইরেও জনগণের চাপের বিষয় রয়েছে, কারণ সারা বিশ্বে অসংখ্য রিফিউজি এখনও না খেয়ে আছে। বাড়ি ফিরে রেবেকা তার কম্পিউটারে তিমির রেকর্ডিং শোনে, আর এজরা তার মৃত দাদি ইভের ভিডিও দেখে। ইভ লিভার ক্যান্সারে মারা যাওয়ার আগে তার নাতির জন্য অসংখ্য গল্প রেকর্ড করে রেখেছিলেন। মজার ব্যাপার হলো, রেবেকা অডিও কনভার্সন প্রোগ্রামে ইভের গলার স্বর আপলোড করেছিল। তাই মাদি তিমিটি এখন তার মায়ের গলায় কথা বলে। এজরা জানে যে তার হার্টের অবস্থার কারণে সে হয়তো মাত্র ৩০ বছর বাঁচবে। তাই সে মাকে জিজ্ঞেস করে যে সে কি কখনো তার গলার স্বর অন্য কোনো প্রাণীর জন্য ব্যবহার করবে। রেবেকা দৃঢ়ভাবে মাথা নাড়ে, তাকে আশ্বস্ত করে যে সে দীর্ঘ জীবন পাবে। পরের কয়েকদিন রেবেকা অ্যাসোসিয়েশনের প্রতিটি ওশেনিক মনিটরিং স্টেশনে যায় সেই পুরুষ তিমিটিকে খুঁজে বের করার জন্য। যে কোনো কারণে মাদি তিমির কাছেও নিজেকে প্রকাশ করেনি। যখন সে দক্ষিণ গোলার্ধের একটি স্টেশনে পৌঁছায়, একজন মনিটরিং অফিসার তাকে একটি আর্কাইভ রেকর্ডিং শোনায়। পুরুষ হামব্যাক তিমির মিটিং কল বা মিলনের ডাক, যা শেষ মাদি তিমিকে আকর্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটা কোনো পুরুষ তিমি ছিল না, ওটা এখন মৃত। কোম্পানিটি কেবল তিমির আবেগ ব্যবহার করছিল, যাতে ভবিষ্যতে তাকে স্টাডি করা সহজ হয়। এদিকে বিশ্বের বৃহত্তম কর্পোরেশন আলফা বায়োটেক সেক্টরে ঢোকার পরিকল্পনা করছিল। শেষ হামব্যাক তিমির সাথে যোগাযোগ করতে পারা মানে তাদের জন্য বিশাল সম্পদ। ম্যানেজারি ২১০০ প্রজেক্ট কখনোই আলাদা আলাদা প্রাণীদের বাঁচানোর জন্য ছিল না। এটা ছিল শুধুই ব্যবসা এবং ভবিষ্যতের জন্য সব প্রজাতির একটি সম্পূর্ণ আর্কাইভ তৈরি করা। তারা সবচেয়ে নিষ্ঠুর পদ্ধতি ব্যবহার করতেও রাজি ছিল। ক্ষিপ্ত হয়ে রেবেকা তার বসের মুখোমুখি হয়, তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে। কিন্তু তার বস শান্তভাবে উত্তর দেয়, এই ব্যবস্থা ছাড়া তিমিটি কখনোই স্বেচ্ছায় তাদের কাছে আসতো না বা নিজেকে স্টাডি করতে দিত না। রেবেকা যা ঘটছে তা মেনে নিতে পারছিল না, কিন্তু তার বস নির্বিকারভাবে চলে যায়। বাড়িতে ফিরে হতাশ রেবেকা পুরনো ফ্যামিলি ভিডিও দেখতে থাকে। সে তার মৃত স্বামী এবং মায়ের কথা ভাবে এবং তার ছেলের কথা ভাবে, যার হাতে খুব বেশি সময় নেই। সে তিমির মতোই নিজেকে একা অনুভব করে। নিজের অপরাধবোধ কমাতে কিছু একটা করার জন্য রেবেকা তার মনিটরিং স্টেশনে ফিরে আসে। সে তার ভয়েস কনভার্ট করে গভীর সমুদ্রে ব্রডকাস্ট করে।
রেবেকা মাদি তিমিকে সতর্ক করে, পুরুষ তিমির মেসেজ বিশ্বাস করো না, ওগুলো মানুষের নিখুঁতভাবে সাজানো মিথ্যা। যদিও সে নিশ্চিত ছিল না তিমিটি বুঝবে কিনা, সে আশা করেছিল যে তার বাকি সময়টুকুতে সে যেন আসল স্বাধীনতা অনুভব করতে পারে। হঠাৎ একটি তীক্ষ্ণ ডাক শোনা গেল। মাদি তিমিটি আবার উপস্থিত হলো। সে মিথ্যার ধারণাটি বুঝতে পারছিল না। ধৈর্য ধরে রেবেকা বোঝায়, প্রতারণা এমন একটি কৌশল যা মানুষ তখন ব্যবহার করে যখন তারা ডেসপারেট বা মরিয়া হয়ে পড়ে। শেষ সময় ঘনিয়ে আসছে বুঝতে পেরে তিমিটি জানায় যে সে শীঘ্রই মারা যাবে। রেবেকা তাকে সান্ত্বনা দেয়, তিমির নিজের কথাগুলোই তাকে মনে করিয়ে দেয় একটি তিমির পতন নতুন শুরুর লক্ষণ। জীবন থেকে যা নেওয়া হয়েছে তা শেষ পর্যন্ত ফিরিয়ে দেওয়া হবে। হয়তো সুদূর ভবিষ্যতে হাম্বব্যাক তিমিরা আবার রাজত্ব করবে। তিমিটি থামল, তারপর অবশেষে জিজ্ঞেস করল, আর পরের বার এটা কিভাবে আলাদা হবে? তিমির সাথে রেবেকার কথোপকথন দ্রুত তার ওপরের মহলে পৌঁছে যায়। তাকে তিমির কাছ থেকে সরিয়ে দেওয়া হয় এবং নতুন দায়িত্ব দেওয়া হয়, আলাস্কায় প্রায় বিলুপ্ত নেকড়ে বা উলফদের মনিটর করা। এর একটা ভালো দিকও ছিল, ঠান্ডা আবহাওয়া এজরার জন্য ভালো হবে। রেবেকা এবং এজরা তাদের জিনিসপত্র গুছিয়ে মুভ করার প্রস্তুতি নেয়। রেডিওতে ঘোষণা আসে, হাম্বব্যাক তিমি যারা গান এবং জটিল শব্দের মাধ্যমে যোগাযোগ করত তারা 2046 সালে বিলুপ্ত হয়ে গেছে। একসময় তাদের সংখ্যা ছিল 1,25,000-এর বেশি। ঐতিহ্য মেনে রেবেকা তার ছেলের জন্য একটি খেলনা হাম্বব্যাক তিমি কিনে দেয়। তাদের অ্যাপার্টমেন্ট ইতিমধ্যেই এখন বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের সফট টয়ে ভরে গেছে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। অবিলম্বে চলে না গিয়ে তারা একটি প্রাইভেট বোট নিয়ে গভীর পানির জোনে চলে যায়। রেবেকা একটি সোনার ট্রান্সমিটার সেট করে এবং তারপর তার ছেলেকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সাগরে ছড়িয়ে পড়তেই মাদি হামব্যাক তিমিটি ভেসে ওঠে। রেবেকা তার বিদায় জানায় এবং এজরাকে নিজের চোখে তিমি দেখার সুযোগ করে দেয়। এমন একটি মুহূর্ত যা আর কখনোই আসবে না। আপনার কি মনে হয়, মানুষ যদি সময় মতো পদক্ষেপ নিত তবে কি এই বিপর্যয় এড়ানো যেত? আর আজ আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কিছু আরাম-আয়েশ ত্যাগ করতে প্রস্তুত? নাকি এই গল্পটা শুধুই আমাদের লোভ আর দায়িত্বহীনতার প্রতিফলন? আপনার মতামত নিচে কমেন্টে জানান। ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।